হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি জঙ্গলের মধ্যে গম্বুজের শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জঙ্গলের মধ্যে গম্বুজ। আজ পড়ছি শেষ পর্ব। দুপুরে বড্ড বেশি খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর বাইরে নারকোল গাছের ছায়ায় শতরঞ্জি পেতে গড়াগড়ি দিতে লাগলো সবাই। বেশ মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, ঘুমে চোখ বুজে আসে। প্রিয়ব্রত একটু বাদেই উঠে পড়ে বলল, না ভালো লাগছে না, ঘুমোলে আমার জ্বর এসে যাবে। চল বিমান, একটু ঘুরে আসি। স্বপনও লাফিয়ে উঠে বলল, আমিও যাব। জ্যোতিদা নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, তাকে আর ডেকে লাভ নেই বলে ওরা তিনজনেই বেরিয়ে পড়ল। বাঁধের ওপর দিয়ে খানিকটা হাঁটবার পর বিমান জিজ্ঞেস করল, প্রিয়দা, আমরা গম্বুজটা দেখতে যাব না? সেটা এখনো দেখা হলো না। প্রিয়ব্রত বলল, ঠিক তো, যা জ্যোতিকে ডেকে নিয়ে আয়। স্বপন বলল, জ্যোতিদাকে ডেকে কোনো লাভ নেই, কাল সকালের আগে গম্বুজ দেখা হবে না। বিমান জিজ্ঞেস করল, কেন? স্বপন বলল, আমরা নদী পার হব কি করে, লঞ্চ তো চলবে না। প্রিয়ব্রত বলল, তাই তো, আচ্ছা চল এমনি নদীর ধারটা একটু ঘুরে আসি। হাঁটতে হাঁটতে একসময় ওরা নদীর ধারে পৌঁছল। সেখানে এসে দেখল দূর থেকে একটা নৌকো আসছে, তার উপর একজন লম্বা মতন লোক। কাছে আসতে চেনা গেল লোকটি হচ্ছেন বরদা। নৌকোটা পাড়ে লাগবার পর বরদা প্রিয়ব্রতকে বললেন, এ কি, আপনি হাঁটাহাঁটি শুরু করেছেন? একটু বিশ্রাম নিতে পারতেন না? প্রিয়ব্রত সে কথা অগ্রাহ্য করে উল্টে জিজ্ঞেস করল, আপনি এদিকে কোথায় গিয়েছিলেন? বরদা বললেন, আমাদের দক্ষিণ চকের বাঁধের এক জায়গা ফেটে গিয়ে নাকি জল ঢুকছে, সেই খবর পেয়ে দেখতে গিয়েছিলাম। সেখানে বুঝি নৌকোয় করে যেতে হয়? বাঁধের ওপর দিয়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু নৌকোতেই বেশি সুবিধে। নৌকোই হচ্ছে আমাদের এদিকে রিক্সা কিংবা ট্রাম কিংবা বাস কিংবা ট্যাক্সিও বলতে পারেন। আপনি তো বেশ ভালোই নৌকো চালান দেখছি, এখানে এসে শিখেছেন? শিখে নিতে হয়েছে বাধ্য হয়েই। বেশ, খুব ভালো কথা। আমাদের একটু নদীর ওপারটা ঘুরিয়ে আনুন না আপনার নৌকোয়। নদীর ওপারে গিয়ে কি করবেন? ওপারে তো জঙ্গল। সেই জঙ্গলটাই একটু দেখে আসব। জঙ্গলের মধ্যে একটা গম্বুজ আছে না? বরদা হঠাৎ গম্ভীর হয়ে বললেন, সেখানে এখন কি যাবেন? এখন সেখানে যেতে হবে না। প্রিয়ব্রত বলল, কেন, জঙ্গলে কি বাঘ ভাল্লুক আছে নাকি? বাঘ ভাল্লুক নেই, কিন্তু জায়গাটা ভালো নয়, ওদিকে প্রায়ই মানুষ খুন হয়। প্রায়ই মানুষ খুন হয়? কারা খুন করে? ওই গম্বুজে নাকি অপদেবতা থাকে, কাছাকাছি কেউ গেলে গলা টিপে দেয়। প্রিয়ব্রত নিশ্চিন্ত ভাব দেখিয়ে বলল, ও অপদেবতা, বুঝেছি। বিমান বলল, বাহ, তাহলে আমরা গম্বুজটা দেখব না? বরদা বললেন, তা দেখিয়ে আনা যাবে, কাল সকালে আরো অনেক লোকজন নিয়ে যেতে হবে। প্রিয়ব্রত সোজা গিয়ে নৌকোটার ওপর চড়ে বসল। তারপর বলল, এখন একবার গম্বুজটা দেখে আসি, তারপর আবার কাল সকালে যাওয়া যাবে। বিমান আর স্বপনও তাড়াতাড়ি নৌকোয় উঠে এলো। বরদা ব্যস্ত হয়ে বললেন, আরে করেন কি, বলছি তো এখন যাওয়া হবে না। প্রিয়ব্রত বলল, অপদেবতা দেখার খুব শখ আমার, সেই জন্যই আর দেরি করতে পারছি না। কিন্তু আমি আপনাদের নিয়ে যেতে পারবো না এখন। কেন? এখন ভাটার সময়, একটু পরেই জোয়ার এসে যাবে, তখন নৌকো পাওয়া আমার সাথে কুলোবে না। ও এই কথা, বেশ তো, তাহলে আপনি নেমে পড়ুন, বিমান চালাবে। কিরে বিমান, পারবি না? বিমান সঙ্গে সঙ্গে ঘাড় কাত করে বলল, হ্যাঁ। বরদা
চোখ দুটো প্রায় কপালে তুলে বললেন, এইটুকু ছেলে নৌকো চালাবে? বলেন কি, আপনার মাথা খারাপ? প্রিয়ব্রত হাসতে হাসতে বলল, ওইটুকু ছেলে হবে কেন? কলেজে পড়ে, ভালো রোয়িং করতে জানে। ইন্টার কলেজ রোয়িং কম্পিটিশনে ওদের টিম ফার্স্ট হয়। বরদা বললেন, সে নৌকো চালানো আর এই নৌকো চালানো কি এক কথা হলো? এখানে জোয়ার এলে বড় বড় মাঝিরাও ভয় পেয়ে যায়। ও ভয় পাবে না। উত্তরবঙ্গের নদীগুলো দেখেছেন কি সাংঘাতিক? সেখানেও ও নৌকো চালিয়েছে। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। হোক না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এ জঙ্গলে তো বাঘও নেই। স্বপন বলল, আপনি প্রিয়দার সঙ্গে কথায় পারবেন না, প্রিয়দা বড্ড গোয়ার। বরদা বললেন, আচ্ছা মুশকিলে ফেললেন তো আপনারা। প্রিয়ব্রত বলল, আপনার মুশকিল কি আছে? আপনি নেমে পড়ুন, আমরা নিজেরাই যাচ্ছি। তা কখনো হয়? জ্যোতিবাবু শুনলে ভীষণ রাগ করবেন। একটা ছোট ছেলে নৌকো চালাবে, তার উপর আবার আপনার এক হাত ভাঙা। স্বপন বলল, তার উপর আমি আবার নৌকো বাইতেও জানি না, সাঁতারও জানি না, তবু যাবার জন্য লাফাচ্ছেন। এ অবস্থায় কি আমি আপনাদের ফেলে যেতে পারি? আপনিও চলুন তাহলে। খুব অনিচ্ছার সঙ্গে বরদা বৈঠাটা হাতে তুলে নিলেন। নৌকোয় আর একটা বৈঠাও রয়েছে, সেটা নিয়ে বিমান বলল, আমিও চালাই। বরদা বললেন, না না থাক, তাতে সব গোলমাল হয়ে যাবে। প্রিয়ব্রত জিজ্ঞেস করল, কতক্ষণ লাগবে? তা অনেকটা যেতে হবে কোনাকুনি, স্রোতের উল্টো দিকে যেতে হবে তো। কাল সকালে লঞ্চ নিয়ে আসা যেত, আপনারা বেশ আরামে ঘুরে আসতে পারতেন। প্রিয়ব্রত বলল, এতেও আরাম কিছু কম হচ্ছে না। লঞ্চের চেয়ে আমার নৌকোয় বেড়াতেই বেশি ভালো লাগে। বিমান বলল, গম্বুজটা এখনো দেখা যাচ্ছে না তো। স্বপন বলল, গাছের আড়ালে ঢাকা পড়ে আছে নিশ্চয়ই। প্রিয়ব্রত বরদাকে জিজ্ঞেস করল, গম্বুজে অপদেবতারা থাকে, এ কথা আপনিও বিশ্বাস করেন? বরদা বললেন, এখানকার সকলেই তো সেই কথা বলে, ভয়ে কেউ যায় না ওদিকে। আপনারা বলছেন ওই জঙ্গলে বাঘ নেই, কিন্তু সুন্দরবন অঞ্চলে কখন যে কোথায় বাঘ ছিটকে চলে আসবে তার কি কোনো ঠিক আছে? অনেক সময় পাথর প্রতিমা সীতারামপুরেও বাঘ চলে আসে। আমরা ভেরি থেকে একবার বাঘের ডাক শুনেছি। বিমান জিজ্ঞেস করল, খুব ভয় পেয়েছিলেন? বরদা বললেন, বাঘের ডাক তো শোনেননি, ভয়ে হাত পা ঠক ঠক করে কাঁপে। স্বপন জিজ্ঞেস করল, ভেরি হওয়ার আগে এদিকটাতে কি ছিল? মানুষজন থাকতো? আমি তো এখানে মাত্র 3 বছর হলো এসেছি। জেলেদের মুখে কিছু শোনেননি? তা শুনেছি, আগে কিছুই ছিল না, এমনি জলা জায়গা হিসেবে পড়েছিল। একসময় নাকি চোর ডাকাতদের ঘাঁটি ছিল। প্রিয়ব্রত হঠাৎ বরদার চোখের ওপর চোখ ফেলে জিজ্ঞেস করল, আপনি কখনো জেল খেটেছেন? বরদা দারুণ চমকে উঠলেন কথাটা শুনে, মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বললেন, না তো। কেন জেল খাটবো কেন? আপনি তো আগে জামশেদপুরে চাকরি করতেন, কিন্তু আপনার বাড়ি ছিল কোথায়? বাড়ি মানে আমার বাড়ি ঘর কিছু নেই। আপনার বাবা মা কোথায় থাকতেন? বিহারে, ওই বিহারেই আমার জন্ম। আপনি এদিকে আগে কখনো আসেননি? না মানে একবার দুবার বেড়াতে এসেছি। প্রিয়ব্রত বলে চুপ করে গেল। বরদা হঠাৎ চিৎকার করে বললেন, ওই যে দেখুন দেখুন, সেই জিনিসটা। ওরা তিনজন এই জঙ্গলের দিকে তাকালো। ওরা ভেবেছিল বুঝি গম্বুজ দেখা যাচ্ছে। নৌকোটা মাঝ নদী পেরিয়ে এসেছে এতক্ষণ, কিন্তু গম্বুজটা দেখা গেল না। প্রিয়ব্রত জিজ্ঞেস করল, কি? বরদা নদীর একদিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে সেই সোনার কলসিটা মাঝে মাঝে ভেসে ওঠে। এবার ওরা দেখতে পেল জলে সত্যি একটা কলসির মতন জিনিস ভাসছে। অবশ্য সেটার রং কালচে ধরনের, দেখলে সোনার বলে মনে হয় না। জিনিসটা কিন্তু ভেসে যাচ্ছে না, এক জায়গায় ঘুরছে।
মনে হয় ওখানে একটা ঘূর্ণি আছে। প্রিয়ব্রত ভুরু কুচকে জিজ্ঞেস করল, এটাই সেই সোনার কলসি বলছেন? বরদা বললেন, হ্যাঁ, মাঝে মাঝে ভেসে ওঠে, ভারী অপয়া জিনিস। ওটা দেখলেই সেদিন কোনো না কোনো বিপদ হয়। আমি এর আগে একবার মাত্র দেখেছিলাম। সেদিন আপনার কী বিপদ হয়েছিল? সেদিন বাঁধের ওপর থেকে পড়ে গিয়ে আমার মাথা ফেটে গিয়েছিল। এই দেখুন, কপালে এখনো কাটা দাগ রয়েছে। আর একদিন রতন বলে একটা ছেলে দেখেছিল। তারপর তো সে... কি হয়েছিল রতনের? আর বলবেন না, জোয়ান ছেলে, সুন্দর স্বাস্থ্য, হঠাৎ রক্তবমি করতে শুরু করলো। নৌকোয় করে হেলথ সেন্টারে নিয়ে যাওয়ার আগেই মরে গেল? হ্যাঁ। প্রিয়ব্রত বলল, নৌকোটা কলসির কাছে নিয়ে চলুন। বরদা বললেন, আপনার মাথা খারাপ হয়েছে? সবাই মিলে একসঙ্গে বিপদে পড়ব। ফিরে চলুন বরং, আজ আর ওপারে গিয়ে কাজ নেই। বরদা নৌকাটা ঘোরাবার চেষ্টা করতেই প্রিয়ব্রত চেঁচিয়ে বলল, এবার বিমান তোর খেলা দেখাতো। বিমান সঙ্গে সঙ্গে দ্বিতীয় বৈঠাটা তুলে নিয়ে জলে ফেলেই দারুণ জোরে চালাতে শুরু করলো। বরদা কিছুই করতে পারলেন না। তিনি ভ্যাবাচাকা খেয়ে নিজের বৈঠাটা তুলে নিলেন। বিমান নৌকাটাকে সোজা নিয়ে চলল কলসিটার দিকে। কলসিটা জলের একই জায়গায় দুলতে দুলতে ঘুরছে। এরকম সহজে দেখা যায় না। নদীতে স্রোত আছে, অথচ কলসিটা ভেসে যাচ্ছে না। প্রিয়ব্রত বলল, আরও কাছে নিয়ে যা বিমান, কলসিটাকে নৌকোয় তুলে নেব। প্রিয়ব্রত কলসিটা ধরবার জন্য হাত বাড়াতেই বরদা বললেন, ছোবেন না, ছোবেন না, সাংঘাতিক বিপদ হবে। প্রিয়ব্রত বলল, আপনি থামুন তো। বিমান নৌকোটাকে আরও কাছে নিয়ে গেল। ঝুঁকে পড়ে প্রিয়ব্রত কলসিটা ধরতে যেতেই কিসের যেন একটা ধাক্কায় উল্টে গেল নৌকোটা। জলে পড়ে গিয়ে বিমানের প্রথমেই ভয় হওয়ার বদলে বেশ আনন্দ হলো। সে চ্যাম্পিয়ন সাঁতারু, জল দেখলেই তার সাঁতার কাটতে ইচ্ছে করে। কিন্তু এক মুহূর্ত পরেই তার মনে পড়ল স্বপন সাঁতার জানে না, আর প্রিয়দার এক হাত ব্যান্ডেজ বাঁধা। প্রিয়দাই বা সাঁতার দেবে কি করে? তারপর মনে পড়ল এই নদীতে কুমির আছে। সে মুখ তুলে দেখল স্বপন তলিয়ে যাচ্ছে। একটা হাত উঁচু করে রেখেছিল, তাও আর দেখা গেল না। সঙ্গে সঙ্গে সে ডুব সাঁতার দিয়ে গিয়ে স্বপনকে ধরে ফেলল। ধরেই ঠেলে তুলল ওপরে। স্বপন দারুণ ভয় পেয়ে গেছে, আ করে দম নিচ্ছে। বিমান বলল, ভয় নেই, আমি আছি। অমনি স্বপন দু হাত দিয়ে জড়িয়ে ধরল বিমানের গলা। এমনই জোরে সে আঁকড়ালে যে বিমান আর সাঁতার কাটতেই পারল না। সে বলল, ছাড়, ছাড় আমাকে, ওরকমভাবে ধরিস না। স্বপন শুনল না। সে যেন বিমানকে চিনতেই পারছে না। সে আরও জোরে চেপে ধরল বিমানকে। তার হাত দুখানা সাঁড়াশির মতন হয়ে গেছে। দুজনেই ডুবে যেতে লাগলো একসঙ্গে। বিমান প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না কিছুতেই। সে বুঝতে পারল তারা দুজনেই এবার ডুবে মরবে। সেই অবস্থাতেও বিমানের মনে হলো তার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্যই সে মরতে চলেছে। জলের অনেক গভীরে নামতে নামতে বিমান একসময় কোনো ক্রমে স্বপনের পেটে একটা লাথি কষালো। তাতে স্বপনের আলিঙ্গন একটু আলগা হতেই সে একটা হাত ছাড়িয়ে নিয়ে স্বপনের গলায় দারুণ জোরে চিমটি কেটে রক্ত বার করে দিল। স্বপন এবার ছেড়ে দিল বিমানকে। বিমান অমনি পাশে সরে গিয়ে স্বপনের ঘাড়টা এক হাতে চেপে ধরে আবার উঠতে লাগলো ওপরে। আর কয়েক মুহূর্ত দেরি হলে তার দম বন্ধ হয়ে আসত। দুজনেই আবার ভেসে উঠল ওপরে। বুক তোলপাড় করে নিঃশ্বাস টানতে লাগলো হাওয়ায়। একটু সামলে নিয়ে বিমান বলল, আমাকে চেপে ধরেছিলি কেন রে ইডিয়েট? কিন্তু জলে ডোবা মানুষ ভয় পেয়ে বুদ্ধি ঠিক রাখতে পারে না। বিমানের গলা শুনেই স্বপন আবার তাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু বিমান এবার সাবধান হয়ে গেছে। একটু সরে গিয়েই সে খুব নিষ্ঠুরের মতন একটা জোর ঘুষি কষালো স্বপনের ঠিক নাকের ওপর। সেই মার খেয়ে স্বপন আবার ডুবতে শুরু করতেই
বিমান তার পিঠের তলায় হাত দিয়ে ধাক্কা মেরে আবার ভাসিয়ে তুলল এবং আর একটা ঘুষি মারল স্বপনের মুখে। স্বপন কিছুই বুঝতে পারছে না। সে কেঁদে ফেলে বলল, বিমান, আমায় বাঁচা। বিমান বলল, একদম চুপ করে থাকবি, হাত দুটো বুকের ওপর রাখ, কোনো কিছু ধরবার চেষ্টা করবি না। স্বপন বলল, আমি ডুবে যাচ্ছি। বিমান বলল, সে ভাবনা আমার, তুই একটু ছটপট করলেই কিন্তু আমি আবার মারব। স্বপনের পিঠের তলায় একটা হাত রেখে বিমান সাঁতার কাটতে লাগলো, মাঝে মাঝে ধমকাতে লাগলো, চুপ, একদম নড়বি না, আবার হাত বাড়াচ্ছিস, মারব কিন্তু। পাড়ের কাছে এসে বিমান খুব জোরে স্বপনকে ঠেলে দিল। স্বপন এমনই ঘাবড়ে গেছে যে পায়ের তলায় মাটি পেয়েও সে দাঁড়াতে পারছে না। সেখান থেকেও সে আবার চলে আসছে বেশি জলের দিকে। বিমান ওপরে উঠে গিয়ে স্বপনকে টেনে তুলল। দুজনেই হাঁফাতে লাগলো বেশ কিছুক্ষণ ধরে। তারপর স্বপন একসময় কাতর গলায় জিজ্ঞেস করল, তুই আমাকে মারছিলি কেন রে বিমান? বিমান বলল, না মারলে তুই আর আমি দুজনেই মরতাম। তোকে 1000 বার বলেছি না জলের মধ্যে অন্য কারোর গলা জড়িয়ে ধরতে নেই, কিন্তু প্রিয়দা গেল কোথায়? ওরা যেখানে বসেছিল তার থেকে প্রায় 100 হাত দূরে প্রিয়ব্রত জলের ওপর চিত হয়ে ভাসছে, আর এক হাত দিয়ে জল কাটাচ্ছে। এক হাতে ব্যান্ডেজ থাকলেও সে চিত সাঁতার কেটে এগিয়ে আসছে বেশ সহজেই। দুপা দিয়ে আঁকড়ে আছে কলসিটা। পাড়ে উঠে প্রিয়ব্রত বলল, কে বলেছে সোনার? এটা তো একটা মাটির হাঁড়ি। ব্যবহার করা, কেউ ইচ্ছে করে ফেলে দিয়েছে। বিমান আর স্বপন দুজনেই হাঁড়িটাকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল। হাঁড়িটায় সত্যি কোনো বিশেষত্ব নেই, ভাত রান্না করার সাধারণ মাটির হাঁড়ি যেমন হয়। প্রিয়ব্রত বলল, নৌকোর মাঝিরা এই রকম হাঁড়িতে ভাত রাঁধে, তারাই কেউ ফেলে দিয়েছে নিশ্চয়ই। স্বপন বলল, কিন্তু হাঁড়িটা এক জায়গায় ঘুরছিল কেন? নিশ্চয়ই ওখানে কোনো ঘূর্ণি আছে, নদীতে এরকম থাকে মাঝে মাঝে, সেটা দেখেই লোকে সোনার কলসির গল্প তৈরি করেছে। সেই ভদ্রলোক কোথায় গেলেন বরদা? তাই তো, বরদার কথা এতক্ষণ মনে পড়েনি, তাকে কোথাও দেখা গেল না। বিমান ভয় পেয়ে গেল, বরদা ডুবে গেলেন নাকি? সে বলল, এই রে, উনি সাঁতার জানতেন না তো? প্রিয়ব্রত বলল, নৌকো চালাতে জানে আর সাঁতার জানবেন না, তা কখনো হয়? বিমান বলল, তাহলে ওকে কোথাও দেখা যাচ্ছে না কেন? স্রোতে টেনে নিয়ে গেল? স্বপনের এতক্ষণে মনে পড়েছে যে তার চোখে চশমা নেই। সে বলল, এই বিমান, আমার চশমা? বিমান বলল, আমি কি জানি? তার মানে নৌকোয় উঠবার সময় আমার চোখে চশমা ছিল। তাহলে ডুবে গেছে। ডুবে গেছে বললেই হলো, চশমা ছাড়া আমি এখন কি করে থাকবো? তুই তখন আমাকে মারছিলি, সেই সময় চশমাটা ফেলে দিয়েছিস নিশ্চয়ই। বিমান বলল, দেখছো প্রিয়দা, আমরা দুজনেই ডুবে যাচ্ছিলাম, তারপর কোনো রকমে আমি ওকে বাঁচিয়েছি, এখন চশমার জন্য আমাকে দোষী করছে। স্বপন বলল, আমার চোখ থেকে আগেই তো চশমাটা খুলে নেওয়া উচিত ছিল। প্রিয়ব্রত খুব গম্ভীর হয়ে গেছে, গুয়ারতুমি করে নৌকোয় চাপা উচিত হয়নি। তাছাড়া ঘূর্ণির কাছে কেউ এমনিতেই নৌকো নিয়ে যায় না। সে জোর করে গেল, নৌকোটা ডুবে গেছে, আর পাওয়া যাবে না নিশ্চয়ই। বড়দাই বা কোথায় গেলেন? উনিও যদি ডুবে যান তাহলে খুব কেলেঙ্কারির ব্যাপার। ইস, জ্যোতিদের খবর দেওয়া হবে কিভাবে? এপারে লোকজন কেউ নেই, তারা এখন ওপারে ফিরবেই বা কী করে? নদীটা এত চওড়া যে এপার থেকে ওপারে স্পষ্ট দেখা যায় না, গলা ফাটিয়ে চেঁচালেও কেউ শুনতে পাবে না। বিমান বলল, বরদা সাঁতরে ওপারে চলে যাননি তো? প্রিয়ব্রত বলল, এদিকটা অনেক কাছে, অত দূর না গিয়ে এদিকে আসাই উচিত। বিমান বলল, ওকে কুমিরে ধরেনি তো? স্বপন বলল, আমি একটা কথা বলবো? আমার মনে হয় বরদার মনে কোনো একটা মতলব ছিল, উনি নৌকোটা ইচ্ছে করে উল্টে দিয়েছেন। বিমান বলল, যা। প্রিয়ব্রত বলল, নৌকো উল্টেছে ঘূর্ণির জন্য,
স্বপন বলল, আমার চোখে তখন চশমা ছিল, আমি ভুল দেখিনি। ঘূর্ণিতে এসে নৌকোটা দুলছিল। বড়দা নিজেই আগে উঠে দাঁড়িয়ে পায়ের চাপে নৌকোটা ডুবিয়ে জলে ঝাঁপিয়ে পড়লেন। প্রিয়ব্রত চিন্তিতভাবে জিজ্ঞেস করল, তুই ঠিক দেখেছিস? হ্যাঁ। তাহলে লোকটা গেল কোথায়? নৌকোটা উল্টোবার পর আমি একবারও দেখিনি মনে হচ্ছে। তোকে আর বিমানকে দেখেছিলাম। আশ্চর্য ব্যাপার। এই সমস্যার সমাধান করা গেল না। বড়দা যদি উল্টে যাওয়া নৌকাটার তলায় চাপা পড়ে যায়, তাহলে সাঁতার জেনেও কোনো লাভ নেই। অনেক সময় ওখানেই দম আটকে লোক মরে যায়। প্রিয়ব্রত বলল, এখন কি করা যায়? সারা রাত কি আমরা এখানেই থাকবো? স্বপন বলল, জ্যোতিদা নিশ্চয়ই আমাদের খোঁজ করবে। কারুকে কিছু বলে আসা হয়নি। বুঝবে কি করে যে আমরা নদীর এপারে এসেছি? নৌকোটাও ডুবে গেছে, ওরাই বা এপারে আসবে কি করে? কাল সকালে সারেং এলে লঞ্চ চালিয়ে এপারে আসতে পারে। সারা রাত তাহলে এখানে থাকতে হবে? জলে ভিজে গায়ের জামা প্যান্ট ভারী হয়ে গেছে, গা চটচট করছে। এখানকার জলে নুন বেশি থাকে, সেই জন্য চামড়ার ওপর একটা কুটকুটে ভাব হয়। এই ভিজে জামা প্যান্ট পরেই ওদের কতক্ষণ থাকতে হবে কে জানে। বেলা পড়ে আসছে, আর ঘণ্টাখানেকের মধ্যেই সন্ধে হয়ে যাবে। ওদের পেছনে ঘন জঙ্গল। বিমান বলল, প্রিয়দা, একটা কথা বলি। এখানে যখন থাকতেই হবে, তখন আলো থাকতে থাকতে চলো আমরা গম্বুজটা দেখে আসি। প্রিয়ব্রত বলল, থাক, এখন আর গম্বুজের কাছে যেতে হবে না। আমাকে একটু চিন্তা করতে দে। শুধু শুধু চিন্তা করে কোনো লাভ নেই, গম্বুজটা দেখে নেওয়া যাক বরং। কিরে স্বপন, যাবি? স্বপন বলল, আমার চশমা নেই, আমি ভালো করে কিছু দেখতেই পাবো না, তোর জন্যই আমার চশমাটা গেল। বিমান বলল, আমি দেখে আসছি গম্বুজটা কোন দিকে। প্রিয়ব্রত বলল, দাঁড়া, একলা যাসনি, যেতে হলে আমরা সবাই একসঙ্গে যাব। গম্বুজের চূড়াটা এখান থেকে স্পষ্ট দেখা যায়, 1/2 মাইলের বেশি দূর হবে না। ওরা তিনজনে সেই দিকে হাঁটতে লাগলো। প্রথমে ছিল ফাঁকা ফাঁকা, ক্রমশ জঙ্গল ঘন হতে লাগলো। তলায় কাদা কাদা মাটি। জোয়ারের সময় নিশ্চয়ই জল অনেক দূর আসে। কোনো কোনো গাছে খুব কাটা, বিশেষত হেতাল গাছগুলোয়, যেগুলো দেখতে অনেকটা বেটে বেটে খেজুর গাছের মতন। দু হাতেই গাছের ডাল ঠেলে ঠেলে আর লতা ছিঁড়ে ছিঁড়ে ওদের এগোতে হচ্ছে। গম্বুজটার কাছে পৌঁছে ওরা দেখল ওরা শুধু শুধু এরকম কষ্ট করলো। গম্বুজটার সামনে দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে নদীর দিকে। ওরা নদীর ধার দিয়ে খানিকটা সামনে গেলেই এই রাস্তাটা পেয়ে যেত। গম্বুজটা মোটা থেকে সরু হয়ে গেছে ওপরের দিকে, কলকাতার মনুমেন্টের মতনই দেখতে অনেকটা, তবে অতটা উঁচু নয়। আর ওপরের দিকটা ভাঙা, সেখানে ছোট ছোট গাছপালা গজিয়ে গেছে। দেওয়ালের কয়েক জায়গাতেও দেখা যায় বট গাছের শিকড়। যেখান দিয়ে গম্বুজটার ভেতরে যাওয়ার দরজা ছিল, সেখানটা ইট আর সিমেন্ট দিয়ে গেঁথে বন্ধ করা। বোঝাই যায় এটা পরে করা হয়েছে। ভেতরে ঢুকবার কোনো উপায় নেই। জ্যোতিদা ঠিক কথাই বলেছিল। ওরা গম্বুজটা চারপাশটা দেখতে লাগলো। একপাশে আরও 3-4টে ইটের ঘর ছিল মনে হয়, কিন্তু সেগুলো একেবারে ভেঙে পড়ে গেছে। গম্বুজটা পাথরের বলেই ভাঙেনি একেবারে। সুন্দরবনের এদিকে পাথর পাওয়া যায় না, অনেক দূর থেকে পাথর আনিয়ে কেউ এটা তৈরি করেছিল, কিন্তু কে তৈরি করেছিল, কেন করেছিল, তা বোঝা গেল না। গম্বুজটার চেহারাটা কেমন যেন গম্ভীর ধরনের। জঙ্গলের মধ্যে এরকম চুপচাপ দাঁড়িয়ে আছে কবে থেকে কে জানে। দেখলে হঠাৎ যেন গা ছমছম করে। প্রিয়ব্রত বলল, দেখা তো হলো, চল এবার ফিরি। প্রিয়ব্রত গম্বুজের সামনের রাস্তাটায় এসে বলল, এখন আমি বুঝতে পারছি, ওই বড়দা লোকটাই আমাদের ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। আমি আগেই লোকটাকে সন্দেহ করেছিলাম।
স্বপন বলল, আমাদের মারতে গিয়ে উনি নিজেই মরে গেলেন? প্রিয়ব্রত বলল, মরেছে কি না কে জানে, বদমাস লোকেরা এত সহজে মরে না। স্বপন বলল, আরে বিমান কোথায়? বিমান ওদের সঙ্গে সঙ্গেই আসছিল। এখন ওরা তাকিয়ে দেখল বিমান নেই। প্রিয়ব্রত চেঁচিয়ে ডাকল, বিমান, এই বিমান! তক্ষুনি উঁচু থেকে উত্তর পাওয়া গেল, এই যে প্রিয়দা, এদিকে এসো, দেখে যাও। বিমান একটা গাছের ওপর চড়ে বসেছে। সেই গাছটার একটা ডাল গিয়ে ঠেকেছে গম্বুজটার মধ্যে। বিমান সেই ডালটা বেয়ে বেয়ে গিয়ে ডগার কাছের পাতাগুলো সরিয়ে দিল। তখন দেখা গেল সেখানে গম্বুজটার গা খানিকটা ভাঙা, বেশ একটা জানলার মতন হয়ে গেছে। গাছটার ডাল আর পাতায় ওই জায়গাটা ঢাকা থাকে বলে নিচ থেকে বোঝা যায় না। বিমান সেই জায়গায় মুখ বাড়িয়েছে। প্রিয়ব্রত জিজ্ঞেস করল, কি দেখলি? বিমান বলল, একটা সিঁড়ির মতন দেখা যাচ্ছে, আর কিছু নেই। প্রিয়দা, আমি ভেতরে যাব? আমি যেতে পারি। প্রিয়ব্রত বলল, না, যেতে হবে না, নেমে আয়। একটুখানি যাই না, এক্ষুনি চলে আসব। না বিমান, বারণ করছি, ভেতরে সাপ টাপ থাকতে পারে। ততক্ষণে বিমান গাছের ডাল ছেড়ে ভেতরে ঢুকে গেছে। ওরা দুজনে তলায় দাঁড়িয়ে উদগ্রীব হয়ে অপেক্ষা করতে লাগলো। ওরা ভাবছে বিমান বুঝি কিছু দেখে হঠাৎ ভয় পেয়ে চেঁচিয়ে উঠবে, কিন্তু সেরকম কিছু হলো না। কোনো সাড়া শব্দই নেই। 2-3 মিনিটের মধ্যেই ওদের মনে হলো বিমান যেন অনেকক্ষণ ভেতরে ঢুকেছে। প্রিয়ব্রত ডাকল, বিমান, এই বিমান! কোনো সাড়া নেই। প্রিয়ব্রত আবার ডাকল, বিমান, এই বিমান, চলে আসি গির। তাও কোনো সাড়া নেই। এবার স্বপন ডাকল। প্রিয়ব্রত বলল, এমন গোয়ার ছেলে, ভেতরে যেতে বারণ করলাম। তখন প্রিয়ব্রত আর স্বপন দুজনেই প্রাণপণে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া এলো না। ওদের চেঁচামেচিতে ভয় পেয়ে কতগুলো ছাতারে পাখি উড়ে গেল ডানা ঝটপটিয়ে। স্বপন আর প্রিয়ব্রত ফ্যাকাশে মুখ করে তাকিয়ে রইল। কি ব্যাপারটা হলো কিছুই বুঝতে পারছে না। বিমান সাড়া দিচ্ছে না কেন? স্বপন বলল, বিমানটা নিশ্চয়ই আমাদের সঙ্গে ইয়ার্কি করছে, তাই না প্রিয়দা? প্রিয়ব্রত গোমরা মুখে উত্তর দিল, এইসব ইয়ার্কি আমার একদম ভালো লাগে না। আবার সেই গলা তুলে বলল, এই বিমান, চালাকি করতে হবে না, শিগগির চলে আয়। স্বপন বলল, বিমান, আমরা কিন্তু তোকে ফেলে চলে যাব এবার। তবুও কোনো রকম আওয়াজ শোনা গেল না। স্বপন বলল, ঠিক আছে, আমি গাছে চড়ে উকি মেরে দেখছি ভেতরে। আমার চশমাটা নেই, এই যা মুশকিল। প্রিয়ব্রত একটু দোনামনা করতে লাগলো। আবার স্বপনকে পাঠানো কি ঠিক হবে? অথচ আর তো কোনো উপায় নেই। তার নিজের এক হাত ব্যথা, সে গাছে উঠতে পারবে না। সে স্বপনকে বলল, ঠিক আছে দেখ, কিন্তু গম্বুজের ভেতরে নামবি না। স্বপন গাছে উঠতে যেতেই ভাঙা ইটের ঘরগুলোর পাশ থেকে কি একটা জন্তু হুড়মুড় করে দৌড়ে এসে ওদের দেখে থমকে দাঁড়ালো। মুখটা ছুঁচলো, অনেকটা অ্যালসেশিয়ানের মতন দেখতে। স্বপন ভয় পেয়ে পিছিয়ে এসে প্রিয়ব্রতকে জড়িয়ে ধরে বলল, এটা কি? প্রিয়ব্রত বলল, এটা তো একটা শেয়াল, তুই শেয়াল দেখে ভয় পাচ্ছিস কেন? শেয়াল কামড়ায় না? না না, ওই আমাদের দেখে ভয় পেয়েছে। স্বপন কুকুর দেখলেই ভয় পায়, সুতরাং কুকুরের মতন অন্য জানোয়ার দেখলে তো ভয় পাবেই। বনের মধ্যে শেয়াল, এরপর যদি বাঘ আসে? প্রিয়ব্রত মুখ দিয়ে হুস হুস শব্দ করতেই শেয়ালটা দৌড়ে খানিকটা পিছিয়ে গেল। একেবারে পালালো না যদিও, খানিকটা ঝোপের আড়ালে লুকিয়ে মুখ বার করে রইল। প্রিয়ব্রত ডান হাতে নিজের কোমরটা হাতড়ালো। রিভলভারটা সঙ্গে ঠিকই আছে, তবে বৃষ্টিতে ভিজে টোটাগুলো নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। অবশ্য একটা শেয়ালের জন্য গুলি খরচ করে লাভ নেই। তবুও রিভলভারটা হাতে নিয়ে সে বলল, তুই ওঠ স্বপন, ভয় নেই। স্বপন গাছে উঠে সেই বাঁকা ডালটা বেয়ে বেয়ে চলে এলো গম্বুজের ফোকরটার কাছে।
ভেতরে উকি দিতে তার ভয় করছে। বরদা বলেছিলেন এই গম্বুজের মধ্যে অপদেবতারা থাকে। স্বপন সব মানে না বটে, তবু যেন গাটা ছমছম করছে তার। একটুখানি মুখটা বাড়িয়ে আবার টেনে নিয়ে এসে বলল, প্রিয়দা, ভেতরটা ঘুটঘুটটি অন্ধকার। বিমানকে দেখতে পাচ্ছিস না? না। বিমান যে বলল ভেতরে সিঁড়ি আছে। আছে বোধহয়, ঠিক দেখা যাচ্ছে না। স্বপন সেখানে বসেই আরও দুবার বিমান বিমান বলে ডাকল। গম্বুজের সুড়ঙ্গের মধ্যে থেকে তার নিজের ডাকটাই ফিরে এলো প্রতিধ্বনি হয়ে। কেউ কোনো সাড়া দিল না। স্বপন সাহস করে গম্বুজের মধ্যে একটু বেশি করে গলাটা বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে দুখানা লোহার মতন শক্ত হাত তার মুখ আর গলা চেপে ধরে ঝট করে তাকে টেনে নিয়ে গেল ভেতরে। নিচ থেকে প্রিয়ব্রত ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। জায়গাটায় ঘন পাতার আড়াল। সে স্বপনকে দেখতে না পেয়ে বিরক্ত হয়ে বলল, এই স্বপন, ভেতরে গেলি কেন? তোকে বারণ করলাম না? স্বপন! আবার সব চুপচাপ। প্রিয়ব্রত গলা ফাটিয়ে বিমান আর স্বপনকে ডাকতে লাগল। কোনো সাড়া নেই। এখন সে একা বলে জঙ্গলের নির্জনতা আরও ভয়ঙ্কর মনে হলো। প্রিয়ব্রত খুব অসহায় বোধ করল। নিজের বোকামির জন্য নিজেরই গালে চড় মারবার ইচ্ছে হলো তার। জেদ করে কেন যে নদী পার হয়ে এলো আজই। বরদা লোকটা মহা শয়তান। তাদের জেদ বাড়িয়ে দেওয়ার জন্যই না না করছিল। লোকটা ইচ্ছে করেই নৌকো নিয়ে ওখানে হাজির হয়েছিল সেই সময়। লোকটা চেয়েছিল তাদের ডুবিয়ে মারতে। বিমান আর স্বপনের কি হলো? এইসব পুরনো গম্বুজ টম্বুজের মধ্যে অনেক সময় অজগর সাপ থাকে। এক্ষুনি ওদের সাহায্য করা দরকার। জ্যোতিদাকে খবর পাঠানো দরকার। প্রিয়ব্রত একবার ভাবলেও সে দৌড়ে নদীর ধারে চলে যাবে। যদি হঠাৎ অন্য কোনো নৌকো টৌকো যায় তাহলে তাদের ডেকে। কিন্তু স্বপন আর বিমানকে এখানে ফেলে রেখে যাবে যদি এর মধ্যেই ওদের কিছু। অথচ একা সে কি করবে? তার একটা হাত অচল, তবু একটা কিছু করতেই হবে। প্রিয়ব্রত মরিয়া হয়ে গাছে চড়বার জন্য তৈরি হলো। সে খুলে ফেলল তার বাঁ কাঁধের ব্যান্ডেজ, কিন্তু বাঁ হাতে অসহ্য ব্যথা। তবু তাকে উঠতেই হবে। রিভলভারটা কোমরে গুজে নিল। গাছে উঠবার জন্য দুহাত দিয়ে ধরতেই সে যন্ত্রণায় উহ উহ করে উঠল সঙ্গে সঙ্গে। বাঁ হাতটা উঁচু করতেই পারছে না। এক হাত দিয়ে সে সাঁতার কাটতে পারে, কিন্তু এক হাত দিয়ে তো গাছে চড়া যায় না। কোনো একটা কাজ করতে গিয়েও না পারলে প্রিয়ব্রত সাংঘাতিক রেগে যায়। রাগে তার মুখ চোখ ঝাঁঝা করছে। বাঁ হাতটা বেশি নাড়াচাড়া করায় রক্ত বেরোতে শুরু করেছে তার কাঁধের ক্ষত থেকে। তবু প্রিয়ব্রত ঠিক করল সে গাছে উঠবেই উঠবে, যতই ব্যথা লাগুক। ঝোপের ভেতর থেকে শেয়ালটা মিট মিট করে দেখছে প্রিয়ব্রতকে। প্রাণপণ চেষ্টায় প্রিয়ব্রত যখন আবার দুহাতে গাছটাকে ধরেছে, সে সময় শেয়ালটা হঠাৎ হুক্কা হুয়া বলে জোরে ডেকে উঠল। প্রিয়ব্রত চমকে পেছন ফিরে তাকাতে গিয়েও আর সময় পেল না। কঙ্কালের মুখোশ পরা দুজন লোক কখন নিঃশব্দে কাছে চলে এসেছে। তারা দুদিক থেকে চেপে ধরল প্রিয়ব্রতকে। একজন তার ব্যথাময় বা হাতটা ধরে মুচড়ে দিল। তবু প্রিয়ব্রত এক ঝটকায় খানিকটা ছাড়িয়ে নিল নিজেকে। একজনের মুখে একটা ঘুষি মেরেও রিভলভারটা বার করার সময় পেল না। একজন একটা লোহার ডান্ডা দিয়ে মারল তার মাথায়। প্রিয়ব্রত চোখ অন্ধকার হয়ে গেল। শুধু আক শব্দ করে সে ঝুপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। লোক দুটো এবার জোরে জোরে শীষ দিতে লাগলো। অমনি গম্বুজে সেই ফোকরের মধ্যে থেকে নেমে এলো একটা লম্বা বাঁশের মই। এই লোক দুটো প্রিয়ব্রতকে ধরাধরি করে নিয়ে সেই মই দিয়ে উঠে চলে গেল গম্বুজের মধ্যে। কেউ যেন তার নাম ধরে ডাকছে, অথচ বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে যেন স্বপ্ন। প্রিয়ব্রত চোখ খুলতে ইচ্ছে করছে না। কেন লোকে তার নাম ধরে ডাকাডাকি করে বিরক্ত করছে? সে এখন ঘুমোতে চায়। তারপর সে আস্তে আস্তে চোখ মেলল।
চোখের পাতাতেও যেন অসহ্য ব্যথা। সমস্ত শরীরে এখন ব্যথার রাজত্ব। এই সময় জেগে ওঠার চেয়ে ঘুমিয়ে পড়া অনেক ভালো। তবু যেন কে তার কানের পাশে অনবরত ডাকছে, প্রিয়দা, প্রিয়দা। উঠে বসতে গিয়ে প্রিয়ব্রত দেখল তার হাত পা বাঁধা। চোখ খুলেও কিছু দেখতে পাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু কারা যেন তার গায়ে হাত দিয়ে আছে। প্রিয়ব্রত জিজ্ঞেস করল, কে? অমনি উত্তর এলো, প্রিয়দা, আমি স্বপন, বিমানও এখানে আছে। তক্ষুনি যেন প্রিয়ব্রত সব ব্যথা কমে গেল। বিমান আর স্বপন এখানে আছে, ওরা মরেনি। যাক, তাহলে আর চিন্তা নেই। তোদেরও হাত পা বাঁধা? হ্যাঁ প্রিয়দা। এখানে আর কে আছে? আর কেউ নেই। অন্য আর কার যেন গলার আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে নয়, মনে হয় পাশের ঘরে। তারা কারা? চিনি না, কয়েকটা মুখোশ পরা লোককে শুধু দেখেছি। আমরা কোথায় আছি? গম্বুজের নিচের একটা ঘরে। অন্ধকারে কি করে বুঝলি? এই ঘরের ওপর দিয়ে একটা দরজা আছে। সেই দরজা খুলে তোমাকে আর স্বপনকে যখন নামিয়ে দিচ্ছিল তখন খানিকটা আলো হয়েছিল, সেই আলোতে দেখেছি। স্বপন, বিমান তোদের কি মারধর করেছে? না, শুধু হাত পা বেঁধে এই ঘরের মধ্যে ঝুলিয়ে নামিয়ে দিয়েছে। আমার মাথায় অসহ্য ব্যথা। আমার ঠিক মনে পড়ছে না কি হয়েছিল। আমাদের এখানে রেখেছে কেন? জানি না। এখন দিন না রাত? তাও তো বুঝবার উপায় নেই। ওরা কথা বলছিল ফিসফিস করে। হঠাৎ এই সময় পাশের ঘর থেকে জোরে জোরে কথা শোনা গেল। একজন কেউ বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি, আমার কাছে জীবনের কোনো দাম নেই। প্রিয়ব্রত, বিমান আর স্বপনের শরীরে একটা শিহরণ বয়ে গেল। এই গলার আওয়াজ ওদের চেনা। এ তো সেই বড়দা, অর্থাৎ বড়দা কান্তদা। প্রিয়ব্রত দাঁতে দাঁত চেপে হিস হিস করে বলল, আমি ঠিকই ধরেছিলাম, ওই লোকটা শয়তান। পাশের ঘর থেকে আবার অন্য একজনের গম্ভীর গলা শোনা গেল, ঠিক আছে, জোয়া শেষ হোক, তখন দেখা যাবে। তারপর আবার সব চুপচাপ হয়ে গেল। প্রিয়ব্রত বুঝতে পারল না ওরা কোথা থেকে কথা বলছে, গম্বুজের বাইরে থেকে না ভেতরে। গম্বুজের মধ্যে কি একটার বেশি ঘর থাকে? ওরা যেখানে শুয়ে আছে সেখানকার মেঝেটা স্যাঁতস্যাঁতে, মনে হয় শ্যাওলা ভরা। বিমান বলল, হাত পায়ের বাঁধনগুলো এবার খুলে ফেলা যাক। প্রিয়ব্রত অবাক হয়ে জিজ্ঞেস করল, খুলে ফেলবি? কি করে? বিমান বলল, বাহ, তোমার মনে নেই? তুমি একদিন আমাকে বলেছিলে কোথাও অ্যাডভেঞ্চারে গেলে সবসময় কোমরে একটা বেল্ট আর জুতোর মধ্যে একটা ব্লেড রাখতে। স্বপন বলল, সেবারে শিমুলতলায় বিমানের ব্লেডটা খুব কাজে লেগেছিল। প্রিয়ব্রত জিজ্ঞেস করল, এখন তোর সঙ্গে ব্লেড আছে? আমার কাছে সব সময় থাকে, আমার অভ্যেস হয়ে গেছে। বার কর, শিগগির বার কর। আমি নিজে বার করতে পারবো না, আমার হাত দুটো পিঠের দিকে বাঁধা। স্বপন বলল, আমারও তো তাই। প্রিয়ব্রতরও সেই একই অবস্থা। বিমান বলল, আমার পাটা স্বপনের পিঠের কাছে নিয়ে যাচ্ছি। স্বপন, তুই দেখ তো আমার জুতোর ফিতে খুলতে পারিস কিনা, শুধু ডান পায়েরটা খুললেই হবে। বিমান গড়াতে গড়াতে স্বপনের কাছে গেল। তারপর কতক্ষণ যে লাগলো সেই জুতোর ফিতে খুলতে, মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। শেষ পর্যন্ত জুতোটা খোলা গেল, কিন্তু তার চেয়েও শক্ত হলো মোজাটা খোলা। নাইলনের মোজা, জলে ভিজে শক্ত হয়ে এঁটে আছে পায়ের সঙ্গে। একসময় মোজার মধ্যে থেকে ব্লেডটাও বেরোলো, খাপশুদ্ধ ব্লেড। বিমান খুব কায়দা করে পায়ের পাতার নিচে রাখে। বিমান বলল, স্বপন, এবার ব্লেডটা আমাকে দে, বাকিটা আমি করছি। সাবধান, অন্ধকারে যেন হারিয়ে ফেলিস না। স্বপন বলল, আমি চেষ্টা করছি। না, তুই পারবি না, আমার প্র্যাকটিস করা আছে। তুই আস্তে আস্তে খাপ থেকে ব্লেডটা খুলে আমার ঠোঁটে লাগিয়ে দে, তারপর আমার দিকে পিছন ফিরে বস। তোর হাতের বাঁধন আমি আগে কেটে দিচ্ছি। প্রিয়ব্রত বলল,
দেখিস যেন ঠোঁট কেটে না যায়। ভয় নেই, আমার কিচ্ছু হবে না। প্রথমেই স্বপন চেঁচিয়ে উঠল, এই তুই আমার হাতে লাগিয়ে দিচ্ছিস, আমার হাত কেটে গেল। প্রিয়ব্রত চাপা গলায় ধমক দিয়ে বলল, আস্তে, অত জোরে জোরে কথা বলছিস কেন? একটু বাদেই বিমান বলল, দেখ তো এবার খুলেছে কিনা। স্বপন আবার চেঁচিয়ে উঠতে যাচ্ছিল আনন্দের চোটে। সে হাত দুটো সামনের দিকে নিয়ে এসে বলল, উহ, ব্যথা করে দিয়েছে একেবারে। বিমান বলল, এবার চটপট আমাদেরগুলো খুলে দে। আমার ঠোঁট থেকে খুব সাবধানে নিবি ব্লেডটা, ফেলে দিসনি যেন। বেশি উত্তেজনায় স্বপন ঠিকই ফেলে দিল ব্লেডটা। তারপর আর সেটা কিছুতেই পাওয়া যায় না। বিমান বলল, তুই একটা অপদার্থ স্বপন, বললাম খুব সাবধানে। স্বপন বলল, মেঝেটা শ্যাওলায় ভর্তি, কোথায় যে গেল। ব্লেডটা খুঁজে পাবার আগেই ঘরের উপরের দিকে একটা দরজার পাল্লা খুলে গেল। সঙ্গে সঙ্গে ওরা চোখ বুজে পড়ে রইল অজ্ঞানের ভান করে। কঙ্কালের মুখোশ পরা একটা লোক টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখল ওদের, তারপর দরজাটা খুলে রেখেই চলে গেল সেখান থেকে। ওরা কথা বলতে পারছে না, কিন্তু প্রিয়ব্রতর দারুণ আফসোস হচ্ছে। ইস, এই একটা সুযোগ ছিল, দরজাটা খোলা। এখন হাত পায়ের বাঁধন কাটা থাকলে একবার পালাবার চেষ্টা করা যেত। স্বপনটা নষ্ট করে দিল সব। কিন্তু এখন নড়াছড়া করার উপায় নেই, যদি ওপরে আবার কেউ আসে। স্বপন ফিসফিস করে বলল, আমি ব্লেডটা খুঁজে পেয়েছি। চুপ। প্রিয়ব্রত ভাবল, হঠাৎ একটা লোক দরজা খুলে চলে গেল কেন। ওপরের দরজাটা দিয়ে খানিকটা আলো আসছে, আর আসছে হু হু করে হাওয়া। সেই হাওয়ায় ওরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো। এতক্ষণ যেন একটু একটু দম আটকে আসছিল। ঘরখানা ছোট্ট, আর তো কোনো দিক দিয়ে হাওয়া আসবার উপায় নেই। আবার সেই মুখোশ পরা লোকটা এলো দরজার কাছে। এবার তার হাতে টর্চ নেই। লোকটা ওপরের কাঠ ধরে ঝুলে ঝুপ করে লাফিয়ে নেমে পড়ল এই ঘরের মধ্যে। লোকটা নামা মাত্রই স্বপনও তড়াক করে উঠে দাঁড়িয়ে লোকটার ঘাড়ের কাছে ব্লেডটা চেপে ধরে বলল, খবরদার, একটু নড়লেই ঘাড়খানা একেবারে ফালা ফালা করে দেব। লোকটা এবার বলল, বাবু, আমি আপনাদের ভালোর জন্যই এসেছি, সরে দাঁড়ান, আমি চটপট এনাদের বাঁধন খুলে দিই। প্রিয়ব্রত জিজ্ঞেস করল, তুমি কে? লোকটা বলল, বাবু, আমার নাম দেবা, আজ সকালে আপনারা আমাকে ছেড়ে দিয়েছিলেন। এ সেই কাল রাত্রিরের চোরটা, যাকে বেঁধে রাখা হয়েছিল, সকালে যাকে জ্যোতিদা জলে চোবাবার পরে বলেছিল, যা বাড়ি যা। স্বপন সরে দাঁড়াতেই লোকটা বলল, বাবু, আপনাদের মেরে ফেলবে, শিগগির পালান। প্রিয়ব্রত জিজ্ঞেস করল, কে মেরে ফেলবে? লোকটা বলল, আমাদের সর্দার, সে বড় সাংঘাতিক মানুষ। প্রিয়ব্রত বলল, আমি চিনি তোমাদের সর্দারকে, ঘর শত্রু বিভীষণ। একবার তাকে আমি হাতের কাছে পাই, টুটি চেপে ধরব। স্বপন বাঁধন কেটে দিল বিমানের, আর সেই লোকটা প্রিয়ব্রতকে খুলে দিল। ছাড়া পেয়ে প্রিয়ব্রত প্রথমেই চাপড়ে দেখল নিজের কোমর। না, রিভলভারটা নেই, সেটা তো ওরা নিয়ে নেবেই। ওপরে আবার কাদের গলার আওয়াজ পাওয়া যেতেই ঝপাঝপ শুয়ে পড়ল ওরা। দেবা দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। দুজন লোক ওপর থেকে ওদের উকি মেরে দেখে নিল। মনে হলো যেন কোনো সন্দেহ করল না, কিন্তু দরজাটা বন্ধ করে দিল। আবার ঘরটা অন্ধকার। এখানে তিনজনের বদলে এখন চারজন। একটুক্ষণ ওরা চুপচাপ রইল। ওপরে কাদের যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। কজন লোক আছে এখানে কে জানে। গম্বুজটার মধ্যে রীতিমতন ডাকাতদের একটা ঘাঁটি। আবার পায়ের আওয়াজ, গলার আওয়াজ থেমে যেতেই প্রিয়ব্রত ফিস করে দেবাকে জিজ্ঞেস করল, এবার কি হবে? দেবা বলল, বাবু, আপনারা আমাকে মেরে ফেলেননি, পুলিশের হাতেও দেননি। আপনাদের আমি নিজের জান দিয়েও বাঁচাবো। আপনারা যেমন আছেন শুয়ে থাকুন, আমি দেখছি।
লোকটা ঘরের মেঝেতে উবু হয়ে বসে মেঝেতে হাত বুলিয়ে কি যেন খুঁজতে লাগলো। একসময় বলল, এই যে। তার হাতে একটা লোহার আংটা লেগেছে। সেটা ধরে খুব জোরে টান দিতেই খানিকটা ক্যাচকোচ আওয়াজ হলো। দেবা বলল, এখানে আর একটা দরজা আছে নিচে যাওয়ার, বহুদিন খোলা হয়নি। আবার সে আংটাটা ধরে খুব জোরে টান দিতেই স্বপন গড়িয়ে পড়ল একদিকে। স্বপন দরজাটার ওপরেই শুয়েছিল। দেবা দরজাটা খুলে ফেলতেই নিচে দেখা গেল একটা অন্ধকার গহ্বর। সেখানটা যেন এই ঘরটার চেয়েও আরও বেশি অন্ধকার। দেবা বলল, বাবু, এবার এক এক করে নিচে লাফিয়ে পড়তে হবে। স্বপন বলল, ওরে বাবা, লাফাতে হবে? কত নিচে? দেবা বলল, বেশি না, এই ঘরের মতন। লাফিয়ে পড়লে তো হাত পা ভেঙে যাবে। একবারে লাফাবেন না, দরজাটা ধরে ঝুলে পড়তে হবে, তারপর আর বেশি না। প্রিয়ব্রত একবার নিচে তাকিয়ে দেখল, যদি দেবার কথা সত্যি না হয়, যদি নিচে অনেকখানি সুড়ঙ্গ থাকে, তাহলে লাফিয়ে পড়লে নির্ঘাত মৃত্যু। অথচ দেবাকে বিশ্বাস না করে এখানে চুপচাপ বসে থাকবারও কোনো মানে হয় না। বিমান বলল, আমি আগে নামছি, আমি নামার পর বলবো, তারপর তোমরা নামবে। দেবা বলল, বাবু, আপনি নামার পরই সরে যাবেন, নইলে একজনের মাথার ওপর আর একজন পড়বে। বিমান কাঠের দরজাটা ধরে ঝুলে পড়ল নিচের অন্ধকারে। প্রিয়ব্রতর বুকটা কাঁপছে। যদি বিমান অনেক নিচে গিয়ে পড়ে? সে বলল, বিমান, দেখিস, ভয় করছে না তো? না প্রিয়দা। বলেই বিমান হাত ছেড়ে দিল। সে ঝপাস করে গিয়ে পড়ল কার যেন গায়ের ওপর। অমনি সেই লোকটা চেঁচিয়ে উঠল, ওরে মারে বাবা রে! পড়ার সময় বিমান ভয় পায়নি, কিন্তু সেখানে একটা লোকের গায়ের ওপর পড়ে আর তার চিৎকার শুনে সে দারুণ ঘাবড়ে গেল প্রথমটায়। তারপরই সে নিজেকে বাঁচাবার চেষ্টায় দু হাত দিয়ে ঠেসে ধরতে গেল লোকটাকে। এই লোকটারও হাত পা বাঁধা। ওপর থেকে প্রিয়ব্রত ব্যাকুলভাবে জিজ্ঞেস করল, কি হলো বিমান, কি হলো? প্রিয়দা, এখানেও একটা হাত পা বাঁধা লোক পড়ে আছে। কে? অন্ধকারে দেখতে পাচ্ছি না কিচ্ছু। ওপর থেকে দেবা বলল, দাঁড়ান বাবু, আমি আসছি, আপনি সরে যান, লোকটাকে ওখান থেকে সরিয়ে দিন। দেবা নামার প্রায় সঙ্গে সঙ্গেই প্রিয়ব্রত নেমে পড়ল। সে এক হাত দিয়ে ঝুলতে পারেনি, তাই তাকে প্রায় পুরোটাই লাফাতে হলো, তবে বিশেষ আঘাত পায়নি। একটু সামলেই উঠে দাঁড়ালো। শুধু তার মাথাটা ঘুরছে। মাথার পিছনে হাত দিয়ে দেখল চটচটে রক্তে অনেকখানি চুল জট পাকিয়ে গেছে সেখানে। ওপর থেকে স্বপন বলল, আমি নামতে পারছি না, আমার হাত কাঁপছে, গা কাঁপছে। বিমান বলল, দূর ভীত কোথাকার, লাফ দে। পারছি না, গা কাঁপছে বললাম যে। এক কাজ কর, তুই কোনো রকমে ঝুলে পড়, আমরা নিচ থেকে তোর পা ধরে টেনে নেব। ঠিক, ফেলে দিবি না? দেরি করিস না। বিমান আর দেবা দুদিকে দাঁড়ালো। স্বপন কোনো রকমে ঝুলে পড়তেই ওরা খপ করে ধরে ফেলল ওকে। প্রিয়ব্রত বলল, দেখি এবার এই লোকটাকে। লোকটা বলল, হায় হায়, আপনাদেরও এখানে ধরে এনেছে? হায় হায়! ওরা স্তম্ভিত হয়ে গেল। এ তো বর্দা। বর্দা এখানে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। একটু আগে ওরই গলা শুনেছিল ওরা। বর্দা ক্লান্ত গলায় বললেন, আমাকে অসম্ভব মেরেছে, আমি আর বাঁচব না। কিন্তু আপনারাও এই বিপদে পড়লেন, তখনই বারণ করেছিলাম গম্বুজের কাছে যাবেন না। প্রিয়ব্রত জিজ্ঞেস করল, আপনি এখানে এলেন কি করে? গ্রহের ফেরে, আমার মৃত্যু এখানেই বাঁধা ছিল। এখানে এলেন কি করে বলুন না। আপনাদের সঙ্গে সঙ্গে জলে ডুবে গেলাম, তারপর তলিয়ে গেলাম। আপনি সাঁতার জানেন না? জানি একটু একটু, কিন্তু আমি পড়ে গেলাম ঘূর্ণির মুখে। তখনই অত করে বলেছিলাম যাবেন না ঘূর্ণিটার কাছে, নৌকো নিয়ে কেউ ঘূর্ণির দিকে যায়? আপনি তাহলে ইচ্ছে করে নৌকাটা উল্টে দেননি? আমার কি মাথা খারাপ? আপনারা নৌকোয় রয়েছেন, এ কি ছেলে খেলা? ঘূর্ণির খুব কাছে আসতে আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম আগেই জলে ঝাঁপিয়ে পড়ি।
তারপর কি হলো? ঘূর্ণির টানে পড়ে গেলাম। সেখানে সাঁতার জেনেও কোনো লাভ নেই। চোখের নিমেষে আমাকে নিয়ে গেল জলের তলায়। তারপর দেখি একদিকে টানছে, একটা সুড়ঙ্গ আছে, সেখান দিয়ে জল ঢোকে হুড় হুড় করে। সেই জন্যই ওখানে ঘূর্ণি হয়। সেই জলের টানে আমিও সুড়ঙ্গের মধ্যে চলে গেলাম। তখন জোয়ার এসে গেছে, পেছনে ফেরার আর উপায় নেই। নদীর নিচে সুড়ঙ্গ? কোথায় গেছে সেই সুড়ঙ্গটা? এই গম্বুজের নিচে এসে মিশেছে। আমি সেখানে এসে উঠতেই এরা আমাকে ক্যাক করে চেপে ধরল। এরা কারা? কাল রাতে যারা ডাকাতি করতে গিয়েছিল। এই গম্বুজটাই তো ডাকাতদের আড্ডা। এখন বুঝছি, এরাই মুখোশ পরে লোকদের অপদেবতার ভয় দেখায়। এদের সর্দার বলল, বাইরের কোনো লোক যদি এই গম্বুজের ভেতরটা দেখে ফেলে তবে তাকে আর এরা প্রাণে বাঁচিয়ে রাখবে না। এরা আমাদের নিয়ে কি করবে জানেন? জোয়ারের পর যখন ভাটা আসবে নদীতে, তখন হাত পা বেঁধে আমাদের জলে ফেলে দেবে। ভাটার সময় ফেললে আমরা ভাসতে ভাসতে একেবারে সমুদ্রে চলে যাব। কেউ আর আমাদের খোঁজও পাবে না। প্রিয়ব্রত বলল, আমি তাহলে আপনার সম্পর্কে ভুল ধারণা করেছিলাম। কিন্তু আপনি আমাকে দেখে চমকে চমকে উঠতেন কেন? আমি আপনাকে একবার পুলিশের পোশাকে দেখেছিলাম জামশেদপুরে। আমি যে হোটেলে কাজ করতাম সেখানে এসেছিলেন। সেদিনই আমি চুরির দায়ে ধরা পড়ি। তাই আমি ভেবেছিলাম আপনি আমাকে চিনে রেখেছেন। আপনি চুরি করেছিলেন? কোথায়? ওই হোটেলেই? আগে হ্যাঁ, নেহাত বুদ্ধির দোষে। আমি ভদ্রলোকের ছেলে, আগে কোনোদিন কোনো খারাপ কাজ করিনি। হঠাৎ যে মাথায় কেন ভূত চাপলো, জুয়া খেলতে শুরু করেছিলাম। অনেক টাকা হেরে মাথায় গোলমাল হয়ে গেল। ধরা পড়ে জেল খাটলাম। আমি আপনাকে জেল খাটার কথাটা আন্দাজে বলেছিলাম। আপনাকে আমি সত্যি কথা বলি, আর একটু পরেই তো মরতে হবে। এখন আর মিথ্যে কথা বলে লাভ নেই। জ্যোতিবাবুর এখানে কাজ নেবার পরে আমি কোনো দিন অন্যায় করিনি। জেল থেকে বেরিয়ে এসে দেখলাম আমার বাবা মা মরে গেছেন। সংসারে আমার কেউ নেই। আত্মহত্যা করার ইচ্ছে জামশেদপুর স্টেশনে বসেছিলাম। ভেবেছিলাম চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে পড়ব। সেই সময় জ্যোতিবাবু আমার সঙ্গে আলাপ করে এক কথায় চাকরি দিতে চাইলেন। সেজন্য ওর কাছে আমি কৃতজ্ঞ। কোনোদিন আমি বিশ্বাসভঙ্গ করিনি। জ্যোতিবাবু দেবতার মতন মানুষ। এখানে সবাই ওকে ভালোবাসে। প্রিয়ব্রত বলল, আচ্ছা, সেসব কথা পরে হবে। কিন্তু এখনই মরার কথা ভাবছেন কেন? মরা অত সোজা নাকি? শেষ চেষ্টা করতেই হবে। দেবা, এখান থেকে বেরোবার দরজা নেই? দেবা বলল, আগে হ্যাঁ বাবু, আছে। দেওয়ালে হাত বুলিয়ে বুলিয়ে দেবা দরজাটা খুঁজে বার করল, কিন্তু অনেক টানাটানি করেও খুলতে পারল না। দরজাটা বাইরে থেকে তালা বন্ধ। বিমান আর প্রিয়ব্রত অন্ধকারের মধ্যে আন্দাজে আন্দাজে দেবার পাশে এসে দরজাটা পরীক্ষা করে দেখল। শক্ত কাঠের দরজা, তার ওপর আড়াআড়ি করে লোহার পাত বসানো। এই দরজা ভাঙা সহজ কথা নয়। প্রিয়ব্রত বলল, ঠিক আছে বিমান, তুই বর্দার হাত পায়ের বাঁধন খুলে দে। আমরা এখানে 5 জন আছি, সবাই দরজার পাশে দাঁড়িয়ে থাকব। বাইরে থেকে কেউ দরজা খুলে ঢুকলেই সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব তার ওপর। বর্দা বললেন, ওরা কি আর খালি হাতে আসবে? ওদের কাছে সাংঘাতিক অস্ত্রশস্ত্র আছে। প্রিয়ব্রত বলল, থাকুক অস্ত্র, আচমকা আঘাত দিতে হবে। দেবা, এখানে কতজন লোক আছে? দেবা বলল, আমাকে বাদ দিয়ে 7 জন। আর আছেন আমাদের সর্দার, তিনি তো একাই 100। প্রিয়ব্রত তাচ্ছিল্যের সঙ্গে বলল, একাই 100? তিনি কি মানুষ না অপদেবতা? আগে না হুজুর, মানুষই। তবে সব দিকে তেনার নজর। আপনারা সবাই তাকে চেনেন। এরা সবাই প্রায় একসঙ্গেই বিস্ময়ের আওয়াজ করে বলে উঠল, আমরা চিনি। কে সে? দেখলেই চিনতে পারবেন। কি নাম তোমার সর্দারের? নাম শুনে লাভ নেই, সর্দারের অনেক নাম। সর্দারের হাত থেকে আমি বাঁচব না। আমি যে আপনাদের সঙ্গে এসেছি, এই জন্য তিনি আমাকে আগেই প্রাণে মেরে ফেলবেন। প্রিয়ব্রত বলল,
আমাদের মরার আগে তোমার গায়ে কেউ হাত ছোঁয়াতে পারবে না। তোমাদের সর্দার তোমাদের দিয়ে কি করায়? ডাকাতি? মাঝে মাঝে আমরা দু একটা নৌকো ডাকাতি করি বটে, কিন্তু খুচরো ডাকাতিতে আমাদের চলে না। তেমন পয়সাওয়ালা মানুষ এদিকে নেই। ডাকাতি আমাদের আসল কাজ নয়। সে আমি কালই বুঝেছি যে তোমরা পাকা ডাকাত নও। মুখোশ পরে আর একখানা গাদা বন্দুক নিয়ে তোমরা গিয়েছিলে শহুরে বাবুদের ওপর ডাকাতি করতে। সেই জন্য উচিত শিক্ষা পেয়েছো। তোমাদের আসল কাজটা তবে কি? স্মাগলিং। স্মাগলিং? এখানে কিসের স্মাগলিং হয়? আগে বাবু, সমুদ্রের মুখটায় অনেক জাহাজ থাকে, সেখান থেকে আমরা অনেক রকম জিনিস নামিয়ে নিয়ে আসি। তারপর সেই সব জিনিসপত্র আমরা এই গম্বুজের মধ্যে গুদামজাত করি। পরে ব্যবসায়ীরা এসে টাকা দিয়ে আমাদের কাছ থেকে মাল নিয়ে যায়। পুলিশ আজও টের পায়নি? পুলিশ এদিকে আসে না। এলেও এই গম্বুজের ঢোকার দরজা বন্ধ দেখে আর কিছু সন্দেহ করে না। ছুটকো ছাটকা লোক এদিকে এলেও আমরা ভয় দেখিয়ে তাড়িয়ে দিই। সেই জন্যই তোমরা কঙ্কালের মুখোশ পরে থাকো? হ্যাঁ হুজুর, কিন্তু সর্দারের হুকুম, কেউ যদি গম্বুজ দেখতে আসে তাদের কিছু বলা হবে না, তখন আমরা চুপচাপ থাকব। কিন্তু কেউ এই গম্বুজের মধ্যে ঢুকলে আর তাকে প্রাণ নিয়ে ফিরতে হবে না। কেন? এই গম্বুজটা কি তোমাদের বাবার সম্পত্তি? সে আপনি যাই বলুন, আমাদের সর্দারের এই হুকুম। আমি এ দলে বেশি দিন আসিনি, এই 6 মাস 8 মাস হবে। এখানে আপনারা ভেরি খুলেছেন বলে আমাদের কাজে একটু অসুবিধে হচ্ছে। কেন? এখানে লোক যাতায়াত বেড়ে গেছে। শহর থেকে প্রতি সপ্তাহে বাবুরা লঞ্চ নিয়ে আসে, তাতে আমাদের কাজের অসুবিধে হয়। বরদা বললেন, এই জন্য মাঝে মাঝেই আমাকে একজন লোক এসে গায়ে পড়ে বলতো, জ্যোতিবাবু এখানে ভেরি চালাতে পারবেন না, এই জায়গাটা অপয়া। দেবা বলল, তারা আমাদেরই দলের লোক, তারাই গিয়ে আপনাকে ও কথা বলেছে। প্রিয়ব্রত বলল, কেন ভেরি চালাতে পারবে না? মামদোবাজি? এখানে ভেরি খোলার পর কত লোক কাজ পেয়েছে, কত জেলেরা টাকা পাচ্ছে। আগে তারা এরকম টাকা পেত? বরদা বললেন, জ্যোতিবাবু জেলেদের অনেক বেশি বেশি টাকা দেন। প্রিয়ব্রত বলল, ভেরিটা তুলে দেওয়াই ওদের আসল কথা। ভেরি উঠে গেলে ডাকাতিরা স্মাগলিংয়ের সুবিধে হবে। জায়গাটা ওরা নিরিবিলি রাখতে চায়। বিমান বলল, চুপ, বাইরে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে। সবাই কান খাড়া করে শুনল। ছপাত ছপ ছপাত ছপ শব্দ, কোথায় যেন জলের ঢেউ আছড়ে পড়ছে। বরদা বলল, এই ঘরের নিচে সুড়ঙ্গ আছে, সেখানে এখনো জল ঢুকছে, তার মানে এখনো জোয়ার আছে। স্বপন এতক্ষণ বাদে জিজ্ঞেস করল, আমরা আর কতক্ষণ এখানে থাকবো? আর বেশিক্ষণ এই অন্ধকারের মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। স্বপন বেচারা একদম কষ্ট সহ্য করতে পারে না। সে এমনভাবে কথা বলছে যেন ওরা ইচ্ছে করে এই ঘরের মধ্যে আটকে আছে। প্রিয়ব্রত বলল, উপায় নেই, আমাদের অপেক্ষা করতেই হবে। বরদা বললেন, জোয়ারের পর ভাটা আসবে শেষ রাত্রে, তখন ওরা আমাদের নদীতে ফেলে দেবে। বিমান জিজ্ঞেস করল, এখন কত রাত? প্রিয়ব্রত বলল, তা কে জানে, এই ঘরগুলো নিশ্চয়ই দিনের বেলাও এরকম অন্ধকার থাকে। এখন দিনও হতে পারে। স্বপন বলল, দুপুরের পর আমরা কিচ্ছু খাইনি। আমার যে ধরনের খিদে পাচ্ছে তাতে মনে হয় পুরো একদিন পেরিয়ে গেছে। বিমান বলল, এখনও খিদের কথা? দেবা বলল, না বাবু, এখন রাত 3 প্রহরের মতন হবে, ভোর হতে আর দেরি নেই। প্রিয়ব্রত বলল, তাহলে ওরা একটু পরেই দরজা খুলতে আসবে, সবাই চুপ করে থাকো। চুপচাপ মিনিটের পর মিনিট কাটতে লাগলো, অথচ মনে হচ্ছে যেন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। এই রকমভাবে অপেক্ষা করা এক অসহ্য ব্যাপার। এত অন্ধকার যে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না। স্বপন একসময় বলল, প্রিয়দা, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, একটু বসবো মাটিতে। চুপ। সঙ্গে সঙ্গে দরজার বাইরে ঘটঘট আওয়াজ আরম্ভ হলো।
কেউ যেন একটা লোহার ছিটকিনি খুলছে। দরাম করে দরজাটা খুলে গেল, কিন্তু কোনো লোক ভেতরে ঢুকল না। তারপর দেখা গেল মশালের আলো। 3-4 জন লোক মশাল হাতে দাঁড়িয়েছে দরজার বাইরে। তাদের মাঝখানে এসে দাঁড়ালো আর একটা লোক, এর হাতে একটা রিভলভার। প্রিয়ব্রত চিনতে পারল, তার রিভলভারই লোকটার হাতে। এই তাহলে সর্দার। প্রিয়ব্রত ধাঁধায় পড়ল। দেবা বলেছিল সর্দারকে দেখলেই তারা চিনতে পারবে, কিন্তু এ তো চেনা কেউ নয়। লোকটা পরে আছে একটা মাল কোচা মারা ধুতি, তার উপরে একটা হলুদ গেঞ্জি। বেশ লম্বা চওড়া মানুষ, মাথায় খুব বড় চুল, দাড়ি গোঁফ কামানো, গালে আর থুতনির ওপর 2টো কাটা দাগ। মনে হয় কেউ যেন ছুরি মেরেছিল। লোকটা প্রথমেই হুঙ্কার দিয়ে বলল, হারামজাদা দেবা, বেরিয়ে আয়। প্রিয়ব্রত আর বিমান দুজনেই তাড়াতাড়ি দেবাকে আড়াল করে দাঁড়িয়ে বলল, না, ও যাবে না। লোকটা একদম শব্দ না করে দাঁত দেখিয়ে হাসল। তারপর বলল, খুব বীর পুরুষ, হ্যাঁ? সবাইকে একসঙ্গে খতম করব। স্বপন খুব নিরীহভাবে জিজ্ঞেস করল, কেন? আপনি আমাদের মারবেন কেন? লোকটি বলল, মারবো না কি তোমাদের দুধ ভাত খেতে দেবো? যদি বাঁচার শখ ছিল তাহলে এখানে এসেছিলে কেন খোকা? জানো না বেশি কৌতূহল ভালো নয়? জলের মাছ যখন বেশি কৌতূহল দেখায় তখনই সে বড়শিতে গেঁথে যায়। বনের হরিণ যখন বেশি কৌতূহল দেখায় অমনি সে ফাঁদে ধরা পড়ে। এমনকি বাঘও যখন বাঁধা ছাগল দেখে কৌতূহল সামলাতে পারে না অমনি গুলি খেয়ে মরে। প্রিয়ব্রত বলল, আর মানুষ বেশি কৌতূহল দেখায় বলেই এত বড় বড় জিনিস আবিষ্কার করে। ইস, আবার চ্যাটাং চ্যাটাং কথা! যত খুশি কথা বলে নাও, সময় ঘনিয়ে এসেছে। রামু, ঘটনা, পঞ্চা, এবার বেঁধে ফেল ওগুলোকে। কেউ এদিক ওদিক করলেই আমি গুলি করে চাঁদি ফুটো করে দেবো। প্রিয়ব্রত মনে মনে হিসাব করে নিল, ডাকাতরা 7-8 জন, আর ওরা 5 জন। এর মধ্যে স্বপন আর বিমান ছেলে মানুষ। এইসব জোয়ান লোকগুলোর সঙ্গে বেশিক্ষণ পারবে না। বর্দার লড়াই করতে পারবেন কিনা কি জানে। তার নিজেরও এক হাত অচল। সবচেয়ে বড় কথা, সর্দারের কাছে রয়েছে তার নিজের রিভলভার। 2টো লোক মোটা দড়ি নিয়ে এগিয়ে আসছে। আর উপায় নেই, এক্ষুনি একটা কিছু করা দরকার। তবু প্রিয়ব্রত তার অভিজ্ঞতা থেকে জানে একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। প্রিয়ব্রত বেশ জোর দিয়ে বলল, খবরদার, আমাদের গায়ে হাত দেবে না। আমাদের বাঁধবার দরকার নেই। কোথায় যেতে হবে বলো, আমরা যাচ্ছি। সর্দার এবার খুব জোরে হাহা করে হেসে উঠে বলল, এ এখনো তেজ! সেই হাসি শুনে দারুণ চমকে উঠল বিমান। সে অমনি বলে উঠল, প্রিয়তা, এবার ওকে চিনতে পেরেছি। এই তো সেই বাঁধের ধারের পাগলটা, দাড়ি গোঁফ খুলে ফেলেছে। লোকটা বলল, পাগল? হ্যাঁ, পাগলই বটে। পাগল সেজে আমি তোমাদের সব জেনে ফেলেছি। আগে ভেবেছিলাম ওই ভেড়িওয়ালা জ্যোতিকে খুন করলেই কাজ হবে, ভেড়িটা উঠে যাবে। এখন দেখছি সে নিত্য নতুন লোক আনছে এখানে। তুমি তো পুলিশ, তাই না? পুলিশ দেখলেই চেনা যায়। এই কথাটা শুনলেই খুব রেগে যায় প্রিয়ব্রত। তার মুখ কুঁকড়ে গেল, কিন্তু এখন সে প্রতিবাদ না করে বলল, হ্যাঁ, পুলিশ। আর পুলিশের গায়ে হাত তুললে কি হয় জানো তো? লোকটা বলল, সমুদ্রের হাঙরে কুমিরে তোমাদের ছিঁড়ে খাবে, কেউ কোনোদিন টেরও পাবে না। প্রিয়ব্রত বলল, কলকাতার অফিসে বলে এসেছি যে আমি কোথায় এসেছি। আমি না ফিরলে তারা খোঁজ করবেই। লোকটা ঠোঁট উল্টে বলল, তাতে আমার লবডঙ্কা হবে। 1-2 মাসে মুলুক ছেড়ে অন্য কোথাও গা ঢাকা দিয়ে থাকবো। পুলিশ আমার টিকিটিও খুঁজে পাবে না। দড়ি হাতে লোক দুটো প্রথমে বর্দা আর স্বপনকে বাঁধতে শুরু করলো। সর্দারটি রিভলভার নাচাতে নাচাতে বলল, সব একে একে গম্বুজের ওপরে উঠে যাও সিঁড়ি দিয়ে। এই সময় একজন লোক এসে সর্দারের কানে কানে কি যেন বলল। সর্দার অমনি চঞ্চল হয়ে উঠে বলল, আর দেরি নয়, ঝটফট বেঁধে ফেললা ওদের। প্রিয়ব্রত বুঝল তারও আর দেরি করলে চলবে না। শেষ মুহূর্তটা এসে গেছে। একবার হাত পা বেঁধে ফেললে আর উপায় নেই। সে এক পা এগিয়ে গিয়ে বলল,
এই রিভলভারটা আমার। তুমি ওর ব্যবহার জানো? সেফটি ক্যাচ দেওয়া আছে, তুমি জানো কি করে খুলতে হয়? লোকটা বলল, জানি জানি, দেখবে তোমার মাথাটা ফুটো করে দেব। প্রিয়ব্রত আর এক পা এগিয়ে পড়ল। ওই রিভলভারে গুলি ভরা নেই। আমি জানি তুমি কিচ্ছু করতে পারবে না। লোকটা সেই কথা শুনে এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে রিভলভারটা উঁচু করে দেখতে গেল, আর সঙ্গে সঙ্গে প্রিয়ব্রত জুডোর ভঙ্গিতে শূন্যে এক লাফ দিয়ে এক লাথি কষালো লোকটার হাতে। রিভলভারটা ছিটকে চলে গেল গম্বুজের সিঁড়িতে। লোকটাও ধাক্কা চোটে মাটিতে পড়ে গিয়ে সেই অবস্থাতেই হুকুম দিল, পঞ্চা, খাঁড়াটা নিয়ে আয়, এদের মুন্ডুগুলো কেটে ফেল। প্রিয়ব্রত সিঁড়ির ওপর থেকে রিভলভারটা নেবার চেষ্টা করতেই দেখল ওপর থেকে খাড়া হাতে একটা লোক নেমে আসছে, আর একজন মশালধারী এক পাশ থেকে মশাল নিয়ে তাকে মারবার জন্য হাত তুলেছে। সে বসে পড়ল মাটিতে, আর তক্ষুনি নিচ থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, সর্দার পালাও, আরও লোক ঢুকে পড়েছে ভেতরে। নিচের দিকে হুড়মুড় করে কী সব যেন ভেঙে পড়ল, আর সেই সঙ্গে গুড়ুম করে শব্দ হলো একটা গুলির। আর তারপরই যেন দৈববাণীর মতো শোনা গেল জ্যোতিদার গলা। জ্যোতিদা বলল, আমার লোকেদের আটকে রেখেছে, এত সাহস, সব কটাকে আজ শেষ করব। নিচের অন্ধকার থেকে লাফিয়ে উঠে এলো কালো মিশমিশে চেহারার একজন বিশাল লোক, হাতে একটা শাবল। এই সেই জ্যোতিদার প্রিয় সাঁওতাল প্রহরী। সিঁড়িটার ওপর থেকে পঞ্চা খাড়া নিয়ে তেড়ে আসছিল। সাঁওতাল প্রহরীটি শাবলটা ছুঁড়ে মারল তার গায়ে। তখন শুরু হয়ে গেল এক খণ্ডযুদ্ধ। প্রিয়ব্রতর বুক থেকে একটা বিশাল নিঃশ্বাস বেরিয়ে এলো, কিন্তু সে আর উঠল না সেখান থেকে। তার এক হাত ভাঙা, মাথার পিছনে চোট লেগেছে, আবার মারামারি করতে গেলে তার আরও কোনো জায়গায় লেগে যাবে। জ্যোতিদা এসে গেছে, আর কোনো চিন্তা নেই। জ্যোতিদার সঙ্গে 7-8 জন লোক, তাদের সকলেরই হাতে শাবল ও গায়েতি, তাই দিয়ে তারা লড়ে গেল ডাকাতদের সঙ্গে। জ্যোতিদার নিজেরও হাত পা চলতে লাগলো সমানে। একসময় জ্যোতিদা ঢুকে পড়ল ঘরের মধ্যে। মেঝেতে একটা জ্বলন্ত মশাল পড়ে আছে বলে সব দেখা যায়। জ্যোতিদা বলল, এই তো সবাই রয়েছে, এমনকি বরদা পর্যন্ত। যাও, এক এক করে সবাই নিচে নেমে যাও, আমি গম্বুজের দরজা খুলে দিয়েছি। দেবার দিকে চোখ পড়তেই জ্যোতিদা বলল, এই সেই লোকটা না, তোকে না বাড়ি যেতে বলেছিলাম, এবার তোকে খতম করব। জ্যোতিদা তার দিকে রিভলভার তুলতেই বিমান হাত তুলে বলল, না না জ্যোতিদা, ও আমাদের দলে, এখন থেকে ও ভালো হয়ে থাকবে। প্রিয়ব্রত এবার উঠে এসে বলল, সর্দারটা কোথায় গেল? সে পালিয়েছে? জ্যোতিদা বলল, কোথায় পালাবে, নিচে আমার লোক আছে আরও, সব কটাকে ধরব। প্রিয়ব্রত বলল, কিন্তু সে বোধহয় ওপরে উঠে গেছে, চলো শিগগির চলো। দুজনে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো ওপরে। ঘোরানো সিঁড়ি, মাঝে মাঝে ভাঙা, হোঁচট খেতে হয়। ওপরে উঠে দেখলো ঝোপের এক পাশে দাঁড়িয়ে আছে সর্দারটা। ওদের দেখা মাত্র সে ছুটে গেল কার্নিশের দিকে। প্রিয়ব্রত ঝাঁপিয়ে পড়ে তাকে ধরতে যেতেই সে এক লাথি মারল প্রিয়ব্রতর বুকে, আর সঙ্গে সঙ্গে পেছন ফিরে লাফ দিল গম্বুজের মাথা থেকে। প্রিয়ব্রত বলল, যা। জ্যোতিদা বলল, তুই সামনে পড়ে গিয়েছিলি বলে গুলি চালাতে পারিনি, ব্যাটা তো এখান থেকে পড়ে মাথা গুঁড়ো হয়ে যাবে। প্রিয়ব্রত বলল, নিচে গাছপালা আছে, চল এক্ষুনি নিচে গিয়ে দেখা যাক। সবাই দুদ্দার করে নেমে এলো নিচে। বাকি ডাকাতগুলোকে জ্যোতিদার প্রহরীরা মেরে মেরে প্রায় আধমরা করে ফেলেছে। জ্যোতিদা হুকুম দিলেন, সব কটাকে বাঁধো, দেখছি সর্দারটা গেল কোথায়। বাইরে এসে দেখা গেল গম্বুজের নিচে সর্দারের কোনো চিহ্ন নেই। সামনেই একটা সরু রাস্তা চলে গেছে নদীর দিকে। জ্যোতিদা বলল, নদীতে একটা নৌকো বাঁধা দেখেছিলাম, ব্যাটা যদি না মরে থাকে তো পালাবে। চল, দৌড়ে চল, ব্যাটাকে ধরতেই হবে। দৌড়তে দৌড়তে স্বপন জিজ্ঞেস করল, জ্যোতিদা, তোমরা সবাই এপারে কি করে এলে? জ্যোতিদা বলল, কেন, লঞ্চে। আকবর আলী ফিরে এসেছে বুঝি আগেই? আমরা ভেবেছিলাম তোমরা কাল সকালের আগে আসবে না, তার আগেই আমরা মাংসের কিমা হয়ে যাব। জ্যোতিদা বলল, বোকা ছেলে,
তোরা গম্বুজ দেখতে আসবি তো সে কথা আমাকে জানাসনি কেন? আমি নিজেই তোদের নিয়ে আসতাম। আমি তো লঞ্চ চালাতে পারি, শুধু শুধু এত ঝামেলা করলি। বিমান বলল, জ্যোতিদা, তুমি যদি আর 5 মিনিট পরে আসতে তাহলে আর আমাদের দেখতে পেতে না। জ্যোতিদা বলল, সেই জন্যই তো আমি 5 মিনিট আগে এসেছি। নদীর ধারে এসে দেখা গেল নৌকোটা নেই। গম্বুজের ভেতরে ঘুটঘুটটি অন্ধকার থাকলেও বাইরে একটু একটু আলো ফুটেছে। সেই আলোতে ভালো করে নজর করে দেখা যায় একটা নৌকো দুলতে দুলতে এগোচ্ছে। জ্যোতিদা বলল, ওকে এখনো গুলি করা যায়, কিন্তু গুলি করব না হাতে নাতে ধরব? প্রিয়ব্রত বলল, ধরাই ভালো। জ্যোতিদা বলল, সবাই লঞ্চে ওঠো। বিমান বলল, জ্যোতিদা, লঞ্চটা এখানে ছিল, সর্দারটা যদি লঞ্চে করে পালাতো। জ্যোতিদা বলল, সেই জন্যই তো লঞ্চে রমেনকে আর দুজনকে রেখে গেছি। রমেন বোধহয় নৌকোটা দেখতে পায়নি। লঞ্চে করে তাড়া করা হলো নৌকোটা। ভাটার মুখে পড়ে নৌকোটা বেশ তরতর করে চলছে। মাঝে মাঝে লঞ্চটা খুব কাছে এসে পড়ছে নৌকোটার। তখন সর্দারটা হাত পা ছুঁড়ে কী সব যেন গালাগালি দিচ্ছে ওদের। জ্যোতিদা বলল, লঞ্চ দিয়ে নৌকোটা উল্টে দিতে পারি, কিন্তু তাতেও তো লোকটা মরবে। গুলি করা তো খুবই সহজ। প্রিয়ব্রত বলল, লোকটা সাহস আছে, কিন্তু একটা বড় দড়ির ফাঁস ছুঁড়ে ওকে ধরা যায় না। জ্যোতিদা সারেঙের জায়গায় বসে হ্যান্ডেল ঘোরাতে ঘোরাতে বলল, তা হয় না। লঞ্চ ওর নৌকোর অত কাছে গেলেই ও ডুববে। একবার ডুবলে ওকে আর পাওয়া যাবে না। প্রিয়ব্রত চেঁচিয়ে বলল, সর্দার, এখনো ধরা দাও, নইলে গুলি করব। সর্দার হাত তুলে আবার কতগুলো গালাগালি দিল। জ্যোতিদা বলল, দেখ না ওকে কি রকম প্যাচে ফেলি, ব্যাটা যাবে কোথায়? প্রায় 45 মিনিট ধরে নদীর বুকে নৌকোটার সঙ্গে লঞ্চটার ইঁদুর বেড়াল খেলা চলল। নৌকোটা বেশি এগিয়ে গেলেই জ্যোতিদা সামনে গিয়ে ওকে আটকে দেয়। ডান দিকে ফেরবার চেষ্টা করলে লঞ্চটাও যায় ডান দিকে। এই রকমভাবে চেপে চেপে জ্যোতিদা নৌকোটাকে পাড়ের দিকে ঠেলে আনতে লাগলো। ততক্ষণে ভোর হয়ে গেছে। ভেরির দিকে বাঁধের ওপর দিয়ে 200-250 জেলে আসছে কাজ করতে। ডাকাতরা একসময় নৌকো পাড়ে লাগিয়েই নেমে দৌড়লো। লঞ্চ ভেরাতে খানিকটা সময় লাগে, তারপর সিঁড়ি ফেলে নামতে নামতে আরো দেরি হয়ে যাবে। জ্যোতিদা ভ্যাঁ ভ্যাঁ করে 4-5 বার খুব জোরে লঞ্চের সিটি বাজালো। সেই আওয়াজ শুনে জেলেরা এদিকে ফিরে তাকাতেই জ্যোতিদা প্রাণপণে চিৎকার করে বলল, ওই যে লোকটা পালাচ্ছে, ওকে ধরো ধরো। তখন 200-250 লোক তেড়ে গেল সর্দারের দিকে। সর্দারটা মরিয়া হয়ে কখনো বাঁধের ওপর দিয়ে, কখনো বাঁধ থেকে নেমে হাঁটু জলের ওপর দিয়ে দৌড়চ্ছে। এবার জেলেরা যখন ওকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, তখন সে কোমর থেকে একটা বড় ছোরা বার করে বলল, সাবধান, যে কাছে আসবে তাকে খতম করে দেব। একটা ছুরি দিয়ে কি 250 জন লোককে আটকানো যায়? জেলেরা খাবলা খাবলা মাটি তুলে নিয়ে তাল বানিয়ে ছুঁড়ে মারতে লাগলো ওর দিকে। ধপাধপ করে সেই মাটির তাল পড়তে লাগলো ওর গায়ে মাথায়। সদল বলে জ্যোতিদা যখন সেই জায়গায় পৌঁছলো, তখন দেখলো যে প্রায় ছোটোখাটো একটা মাটির তালের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে লোকটা। তার আর নড়াচড়া করার সাধ্য নেই। জ্যোতিদা এগিয়ে গিয়ে মাটির তাল সরিয়ে লোকটার গেঞ্জি খামচে ধরে তুলে দাঁড় করালো। তারপর ঠাঁই করে এক চর বসালো ওর গালে। লোকটার ঘাড়টা একদিকে হেলে পড়ল, কোনো কথা বলতে পারল না। এবার জ্যোতিদা ছেলেদের দিকে ফিরে বলল, ভাই সাব, এটা একটা ডাকাতের সর্দার। এ চেয়েছিল আমাদের ভেরিটা তুলে দিতে, যাতে ওর ডাকাতির কাজে সুবিধে হয়। এ আবার এই বন্ধুদের খুন করতে গিয়েছিল। এখন তোমরা বলো, একে নিয়ে কি করা উচিত? 250 লোক একসঙ্গে চেঁচিয়ে উঠল, ওকে মেরে ফেলুন! হারামজাদা আমাদের রুজি রোজগার বন্ধ করতে চেয়েছিল। জ্যোতিদা লোকটাকে মাটিতে বসিয়ে দিয়ে জেলেদের বলল, তোমরা সবাই মিলে ওকে ধরেছ, তোমরা প্রত্যেকে ওকে একটা করে থাপ্পড় মেরে যাও। সকলে একসঙ্গে ছুটে আসতেই জ্যোতিদা আবার বাধা দিয়ে বলল, একসঙ্গে নয়, একসঙ্গে নয়, এক এক করে। জ্যোতিদা সরে এসে দাঁড়ালো।
জেলেরা এক এক করে ছুটে এসে ঠাস করে এক একটা থাপ্পড় মারতে লাগলো। কেউ কেউ একটার বেশি দুটো মারতে গেলে জ্যোতিদা চেঁচিয়ে বারণ করতে লাগলো, আর না, একটা বেশি না। তারপর অনেকক্ষণ ধরে শুধু চর মারার ঠাস ঠাস শব্দই শোনা যেতে লাগলো। জ্যোতিদা স্বপন আর বিমানকে জিজ্ঞেস করলো, তোরাও মারবি নাকি? যা মেরে আয়। বিমান বলল, না জ্যোতিদা, এবার ওদের থামতে বলো, লোকটা মরেই যাবে যে। স্বপন বলল, এই লোকটা আমাদের প্রায় মেরেই ফেলেছিল আরেকটু হলে, আমরা দোষটা কি করেছি? শুধু গম্বুজের মধ্যে ঢুকেছি বলে আমাদের মেরে ফেলতে চাইছিল। মানুষ এত নিষ্ঠুর হয়? প্রিয়ব্রত বলল, জানিস না, পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে তার মধ্যে মানুষই সবচেয়ে বেশি নিষ্ঠুর। বিমান বলল, তবু জন্তু জানোয়ারের সঙ্গে মানুষের তফাৎ আছে। কোনো কোনো মানুষ যেমন নিষ্ঠুর, তেমনি কোনো কোনো মানুষ আবার কত দয়ালু। মানুষই পারে মানুষকে ভালোবাসতে। বাঘ কিংবা সাপ কখনো সাধু সন্ন্যাসী হয় না। স্বপন বলল, কি সুন্দর সকালের হাওয়া দিচ্ছে, আকাশটা কি সুন্দর, এর মধ্যে থেকে আমি হঠাৎ মরে যেতুম, এটা ভাবতেই পারছি না। উফ। জ্যোতিদা বিমানকে জিজ্ঞেস করলো, বিমান, তোর ঠোঁটে এত রক্ত লেগে আছে কেন? কেটে গেছে মনে হচ্ছে। বিমান হাত দিয়ে ঠোঁটটা মুছে নিয়ে বলল, ও কিছু না। কি করে কাটলো বল না? তোর মুখে মেরেছিল? না, আমি মুখ দিয়ে ব্লেডটা চেপে স্বপনের বাঁধন খুলছিলাম, সেই সময় ব্লেডে কেটে গেছে। ইস, অনেকটা কেটে গেছে। ও ঠিক হয়ে যাবে, কিন্তু জ্যোতিদা, এবার ওদের থামতে বলো। মারতে মারতে যে লোকটাকে মেরেই ফেলবে সবাই, আমার ভীষণ খারাপ লাগছে। ঠিক বলেছিস, আর দরকার নেই। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। ভাই সব, এবার ব্যাটাকে চ্যাংদোলা করে নিয়ে চলো বাবা দক্ষিণ রায়ের মন্দিরের কাছে। ওখানেই এখন থাকুক, দুপুরে আমরা ওকে থানায় নিয়ে যাব। অনেকে মিলে বয়ে এনে সর্দারকে ছুঁড়ে ফেলল মন্দিরের সামনে বাঁধের পাশে। সারা গায়ে জল কাদা মাখা, চোখ দুটো ফ্যাল ফ্যাল করছে। নিষ্পন্দ অবস্থায় সর্দারটা চিত হয়ে শুয়ে রইল। বিমানের মনে হলো পাগল অবস্থায় সে লোকটাকে ওখানেই প্রথম দেখেছিল। এখন লোকটার মুখে দাড়ি গোপের জঙ্গল নেই বটে, কিন্তু এখন ওকে দেখাচ্ছে পাগলের মতনই। একসঙ্গে 250 লোকে থাপ্পড় খেয়ে কেউ কি সুস্থ থাকতে পারে? শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জঙ্গলের মধ্যে গম্বুজের শেষ পর্ব। কেমন লাগলো গল্প শোনার অপেক্ষায় থাকব। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।